আসসালামু আলাইকুম গাইস, আমি মোহাম্মদ আব্দুল নূর তুষার কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে বুয়েটে পড়াশোনা করছি। তো আজকে আমি তোমাদের যেই ক্লাসটা নিব সেটা মূলত একটা ডেমো ক্লাস। সেটা হচ্ছে আমরা নতুন যে কোর্সটা চালু করতে যাচ্ছি, ইন ডিটেলস ফিজিক্স কোর্স, সেটা একটা ডেমো ক্লাস। তো ক্লাস শুরুর আগে তোমাকে এই কোর্স সম্বন্ধে কয়েকটা কথা বলে নেই। যেমন এই কোর্সের নামটাতেই তার পরিচয়, এটার নাম কি? ইন ডিটেল ফিজিক্স কোর্স। তার মানে কি, তোমাকে এই কোর্সে ফিজিক্সের যত চ্যাপ্টার আছে প্রতিটা চ্যাপ্টার তোমাকে খুব ডিটেলসে পড়ানো হবে, যাতে তোমার বেসিকটা অনেক স্ট্রং হয়। তো আমরা এটা কিভাবে করব? তো তোমাদের প্রপার লার্নিংটা নিশ্চিত করার জন্য আমরা তোমাদের ফিজিক্সের যতগুলো চ্যাপ্টার আছে, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে সবগুলো চ্যাপ্টারকে বিভিন্ন টপিকে ভাগ করছি। আর বিভিন্ন টপিকে ভাগ করেই ক্ষান্ত হয়নি, বরং প্রতিটা টপিকের জন্য আমরা আলাদা আলাদা ভিডিও দিব। সো আলাদা ভিডিওতে কি থাকবে? প্রতিটা ভিডিওতে থাকবে সেই টপিকের থিওরি, সেই টপিকের যে ফর্মুলা আছে বা ইকুয়েশনগুলো আছে ওগুলো কীভাবে আসছে তার প্রতিপাদন, এবং সেই টপিকের আন্ডারে কয়েকটা ম্যাথ। তো এখন প্রশ্ন আসতে পারে যে এই কোর্সটা আমরা কারা করব? যারা এইচএসসি ফার্স্ট ইয়ার, নাকি সেকেন্ড ইয়ার, নাকি এইচএসসি ক্যান্ডিডেট, নাকি যারা এখন থেকে অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তারা? তো আসলে এটা উত্তর কে করবা এটা না দিয়ে আমি বলি যে এই কোর্সটা কারা করবা না। তো যারা ফিজিক্সের সবই পারো, যাদের ফিজিক্সের প্রতিটা ইম্পর্টেন্ট টপিক, এর প্রতিপাদন, এর হচ্ছে মেইন কথাগুলো বা এর বেসিক সম্বন্ধে তোমার ক্লিয়ার যদি আইডিয়া থাকে, তাহলে তাদের এই কোর্সটা করার দরকার নেই। কিন্তু তোমার যদি মনে হয় যে ফিজিক্সে তোমার একটু হলেও দুর্বলতা আছে, কিংবা কয়েকটা ম্যাথে তোমার সমস্যা হচ্ছে, কিংবা তোমার মনে হয় যে ফিজিক্সে তোমার লার্নিংটা আরেকটু বেটার করা সম্ভব, সো তোমার এই কোর্সটা করা উচিত। ওকে, তো মোটামুটি একটা হিসাব করে দেখছি যে আমরা তোমাদের ফিজিক্সের এই কোর্সটার জন্য প্রায় 170টা ক্লাস নিব। সো 170টা ভিডিও যদি তুমি দেখো ফিজিক্সের উপর, তো আমার মনে হয় যে তোমার ফিজিক্সে আটকানোর কথা না। ওকে, আর 170টা ক্লাস তোমরা পাচ্ছ মাত্র 1500 টাকায়। আর এটার একটা অফারও আছে, তোমরা যদি 22 সেপ্টেম্বরের মধ্যে যদি এই কোর্সে ভর্তি হও তাহলে হচ্ছে তোমরা একটা ছাড় পাবা, সেটা হচ্ছে 10%। তো এই সম্বন্ধে ডিটেলস তোমাদের হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সো তোমরা এখান থেকে দেখে নিও। তো এখন চলো আমরা আমাদের ক্লাস শুরু করি। তো আজকের এই ডেমো ক্লাসে আমি যেই টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, যার ইংলিশ টার্মটা হচ্ছে ট্রাভেলিং অথবা প্রোগ্রেসিভ ওয়েভ। ওকে, আর অগ্রগামী তরঙ্গের আরেকটা নাম হচ্ছে চলমান তরঙ্গ। তো এখন অনেকে বলতে পারো, ভাইয়া হঠাৎ করে আপনি অগ্রগামী তরঙ্গ নিয়ে আলোচনা করতেছেন কেন? তো এর কারণ হচ্ছে তুমি যখন এই কোর্সে ভর্তি হয়ে যাবা তখন তো তোমাকে সিরিয়ালি ক্লাস দেওয়া হবে, যে এইটা প্রথমে, তারপরে এটা, তারপর এটা, তারপর এটা। ধরো যে কোনো একটা চ্যাপ্টার সিলেক্ট করলা, সেই চ্যাপ্টারের প্রথমে যেটা দরকার সেটা তোমাকে আগে দেওয়া হবে বা নাম্বারিং করা থাকবে। কিন্তু এটা যেহেতু ডেমো ক্লাস, সো ডেমো ক্লাস তো তোমাকে আমি সিরিয়ালি অনেকগুলো ক্লাস নিব না। তার মানে কি, র্যান্ডমলি একটা টপিক সিলেক্ট করতে হবে। তো যেহেতু র্যান্ডমলি সিলেক্ট করতে হবে, তাই আমি চিন্তা করলাম যে মোটামুটি একটু ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা সিলেক্ট করি। আর এই অগ্রগামী তরঙ্গ এটা তোমার এইচএসসির জন্য যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনি এটা তোমার অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমি এটা দিয়ে শুরু করছি। তো অগ্রগামী তরঙ্গ দিয়ে শুরু করার জন্য তোমার কয়েকটা প্রবলেম হতে পারে। কেমন? যেহেতু এইখানে হচ্ছে আমি ডিরেক্ট অগ্রগামী তরঙ্গে গেছি, তাই তোমাদের কয়েকটা জিনিস সম্বন্ধে আইডিয়া থাকা লাগবে। তো তোমরা জানো যে তোমাদের চ্যাপ্টার 8 যেটা ফিজিক্স ফার্স্ট পেপারে চ্যাপ্টার 8 পর্যাবৃত্ত গতি, আর পরেরটা মানে 9 সেটা কি? সেটা তরঙ্গ। এই দুটো চ্যাপ্টার একটু কানেক্টেড। সো দ্যাটস ওয়াই তোমাকে এই তরঙ্গ সম্বন্ধে যদি জানতে চাও, তোমার চ্যাপ্টার 8 সম্বন্ধে একটু মানে ধারণা থাকা লাগবে। তো অগ্রগামী তরঙ্গ সম্বন্ধে জানার জন্য যেই দুইটা জিনিস খুবই লাগে বলে আমার মনে হয়, তো ওই দুটার নাম আমি বেশি লিখে দিছি। এক নম্বর হচ্ছে তোমার একটা জ্ঞান থাকা লাগবে, সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি সম্পর্কে। অ্যান্ড টু বি স্পেসিফিক, পর্যাবৃত্ত গতির SHM বা সিম্পল হারমোনিক মোশন, বা বাংলা হচ্ছে সরল ছন্দিত স্পন্দন, এইটার একটু তোমার ধারণা থাকা লাগবে। আর তোমার যদি ওই ধারণাটা খুব ভালো নাও থাকে, তোমার অ্যাটলিস্ট এই ফর্মুলাটা জানা লাগবে, সেটা কি? y = a sin ωt। তো যেখানে a হচ্ছে তার বিস্তার, ওমেগা হচ্ছে তার কৌণিক কম্পাঙ্ক, আর t হচ্ছে সময়, আর y কি? ওই t সময়ে যে দূরত্বটা অতিক্রম করছে সেটা। ওকে, আর আরেকটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে তরঙ্গ কি, বিস্তার কি, দশা কি, তরঙ্গ দৈর্ঘ্য কি, এগুলোর একটু তোমাদের ধারণা থাকা লাগবে, বা সংজ্ঞা বলো বা ধারণা বলো, যেটাই বলো সেটা তোমাদের থাকা লাগবে। তো এখন অনেকে বলতে পারো, ভাইয়া আমার তো এইগুলো সম্বন্ধে ভালো আইডিয়া নাই, তো আমি এখন কি করব? তো ভয়ের কোনো কারণ নাই, তোমাদের জন্য এই টপিকের উপর আলাদা ক্লাস আছে। কারণ কি, এই চ্যাপ্টারটাই তো আলাদা, ওই চ্যাপ্টারের মধ্যে ওই টপিকের উপর আলাদা ক্লাস আছে। আবার এই তরঙ্গের মধ্যেই যে আমি ক্লাসটা নিচ্ছি তার আগে আরেকটা ক্লাস আছে, সেইখানে তোমাকে এগুলো শেখানো হবে। তো তার মানে তুমি যদি কোর্সে ভর্তি হয়ে যাও, তখন তুমি এই ভিডিওগুলো আলাদা করে পেয়ে যাচ্ছ। সো ওই ভিডিওগুলো দেখে নেবা, কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ওকে, তো দ্যাটস ওয়াই এটা আমি আগেই বলে নিলাম যে আমি এই দুটা জিনিস এইখানে বুঝাবো না, কারণ এগুলোর জন্য তো ডেডিকেটেড ভিডিও আছেই। তো আরেকটা ভিডিওতে এগুলো আবার বারবার বলাটা ঠিক হবে না। দ্যাটস ওয়াই আমি এখন এগুলো স্কিপ করে যাব, আর তোমরা তো এই ভিডিওগুলো পেয়ে যাবাই।
ওকে, তো চলো আমরা শুরু করি। তো অগ্রগামী তরঙ্গ হচ্ছে এমন একটা তরঙ্গ যেটা হচ্ছে এক স্তর থেকে অন্য স্তরে সঞ্চালিত হয়ে যাবার সময় সামনের দিকে অগ্রসর হয়। তো এই বুঝতে পারছো নাম দেখে কি, অগ্র মানে কি সামনে, গামী মানে যায়, তার মানে মেইন কথা হচ্ছে সামনের দিকে যায়। তো তোমার যদি এটা সংজ্ঞা চায় যে অগ্রগামী তরঙ্গ কাকে বলে, তো তখন তুমি ওই স্তরের যে কথাটা বললাম সেটাও অ্যাড করবা। ওকে, আর সবচেয়ে ভালো হয় তুমি যদি বই থেকে ওয়ার্ডগুলো নিয়ে সুন্দর মতো সাজায় লিখতে পারো তাহলে খুবই ভালো হয়। তো অগ্রগামী তরঙ্গ আশা করি বুঝছো কি। এখন আসি অগ্রগামী তরঙ্গের কয়েকটা বৈশিষ্ট্য। তো অগ্রগামী তরঙ্গে তোমাদের বইয়ে দেখবা অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তো এর মধ্যে যেগুলো একদম মেজর বা যেগুলো একদম ম্যান্ডেটরি জানাই লাগবে, তো আমি তার মধ্যে 3টা বা 4টা এখানে প্লট করছি। তো সেগুলো কি কি দেখো। তো বৈশিষ্ট্যের 1 নম্বর হচ্ছে যে আর বা লম্বিক। এটা দিয়ে কি বুঝাইছি, এর মানে বুঝাইছি যে অগ্রগামী তরঙ্গটা আর তরঙ্গ হইতে পারে কিংবা লম্বিক তরঙ্গ হইতে পারে। তো এটা এমন কোনো কি বিষয় না যে সবসময় এটাকে আর তরঙ্গ হইতে হবে, এটা কোনো বিষয় না, সেটা লম্বিক তরঙ্গ হইতে পারে, কোনো প্যারা নেই। তো তোমাদের মধ্যে অনেকেই দেখবা যে এই জিনিসটা জানতাই না যে লম্বিক তরঙ্গ অগ্রগামী তরঙ্গ হতে পারে। তো তার জন্য বিষয়টা আমি জানা রাখলাম যে এটা হচ্ছে লম্বিক তরঙ্গের ক্ষেত্রেও হতে পারে। ওকে, তো এখন আর তরঙ্গ কি, লম্বিক তরঙ্গ কি, এগুলো নিয়ে আমাদের আলাদা ভিডিও আছে, তো ওগুলোতে আমরা ডিটেলস আলোচনা করব। তো আমি তো আগেই বলে দিছি যে এইটা মূলত আমরা ফোকাস করতেছি অগ্রগামী তরঙ্গের উপরে। তো ওই জন্য আমি বাকি জিনিসগুলো স্কিপ করব, বা যতটুকু দরকার ঠিক ততটুকু বলবো, ডিটেলসে যাবো না অন্যগুলার, কারণ অন্যগুলোর জন্য ডিটেলস ভিডিও আলাদাই আছে। ওকে, তো দেখো এবার 2 নম্বরটা কি। 2 নম্বরটা বলা হয়েছে যে মাধ্যমের প্রতিটি কোণা পর্যাবৃত্ত গতি লাভ করে। ওকে, তো এখন তোমাকে একটা জিনিস দেখতে হবে যে তরঙ্গ জিনিস একটা আর মাধ্যমটা কিন্তু আলাদা। সো তরঙ্গর কোণা আর মাধ্যমের কোণা দুটা গুলায় ফেলিও না। ওকে, সো এখানে কি বলছে যে মাধ্যমের প্রতিটি কোণা পর্যাবৃত্ত গতি লাভ করে। ওকে, তো টু বি স্পেসিফিক এখানে হচ্ছে পর্যাবৃত্ত গতি বলতে এখানে যেটা আমি এখানে বলছিলাম যে SHM বা সিম্পল হারমোনিক মোশন বা সরল ছন্দিত স্পন্দন, ওইটা মেনলি লাভ করে। ওকে, সো 3 নম্বর কি বলছে যে মাধ্যমের ভেতর দিয়ে তরঙ্গ নির্দিষ্ট বেগে অগ্রসর হয়। তার মানে কি, তার মানে তরঙ্গের দেখো একটা নির্দিষ্ট বেগ আছে, তার মানে তরঙ্গ সমবেগে চলে। তো এই জিনিসটা মাথায় রাখবা যে অগ্রগামী তরঙ্গের বেগ সবসময় নির্দিষ্ট হয়, তার মানে কি এটা একটা সমবেগে চলে। ওকে, তো লাস্ট যেটা দেখো এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা কি যে কণাগুলো কখনোই স্থির থাকে না। কিসের কণাগুলো ভাইয়া? এটা হচ্ছে তোমার মাধ্যমের কণাগুলো। সো দেখো মাধ্যমের কণাগুলো কখনো স্থির থাকে না। স্থির থাকে না মানে কি, মানে সাম্যাবস্থান কিংবা মধ্যাবস্থান, মানে যেটাই বলো তুমি, মাঝখানে যে স্থানটার সাপেক্ষে এটা দুলতে থাকে। আশা করি জানো, যারা তোমরা এইটা করছো তারা সেটা জানো, বাট যারা এটা করো নেই তাদের তো বুঝবা না এখন। আর এগুলা তো ডেডিকেটেড ভিডিও আছে বলছি, সো দ্যাটস আমি এখানে ব্যাখ্যা করতেছি না। জাস্ট এটুকু জানা রাখো যে সাম্যাবস্থান বলতে হচ্ছে এরকম যে সিম্পল হারমোনিক মোশনে ধরো এটা কোণা, সো এটা দেখবা যে এইভাবে নড়তেছে, হয় এইভাবে নড়বে অথবা এইভাবে। ওকে, তো যদি এইভাবে নড়ে তুমি দেখবা যে এটা হচ্ছে সাম্যাবস্থান। যদি আমি ধরি এটার এই পাশে যতটুকু যাবে ঠিক ততটুকু যাবে এই পাশে, আবার ব্যাক করবে। ওকে, তো এই লাইনটা হচ্ছে সেটার জন্য সাম্যাবস্থান। আর কোনটা যদি এইভাবে নড়াচড়া করে তখন কি, এইটা হচ্ছে সাম্যাবস্থান। এই পাশ থেকে এই পাশে যতটুকু যাবে ঠিক তেমনি এদিকে যতটুকু যাবে। তো এখন কথা হচ্ছে এই ভাইয়া, এই যে আপনি তো সোজা দেখাইলেন আর এইভাবে দেখাইলেন, এখন এদিকে কখন হইতে পারে তরঙ্গটা এই কোনাকুনি হচ্ছে? হ্যাঁ ভাইয়া, হইতেই পারে। সেক্ষেত্রে সাম্যাবস্থানটাও এইভাবে কোনাকুনি আছে, তো এদিকে যতটুকু যাবে ঠিক তেমনি এদিকে ততটুকু আসবে। ওকে, তো মোটামুটি এই 4টা বৈশিষ্ট্য জানলে তুমি হচ্ছে অগ্রগামী তরঙ্গের অগ্রগামী তরঙ্গ সম্বন্ধে ভালো আইডিয়া পাবা। অ্যান্ড বইয়ে আরও দেখবা বেশ কয়েকটা বৈশিষ্ট্য দেওয়া আছে, তো তোমরা ওগুলো দেখে নিবা, ওগুলো তোমার MCQতে ভালো কাজে দেয়। তো তোমাদের জন্য হালকা করে একটা ব্রিফ করছি আমি। দেখো যে এইখানে অনেকে হয়তো তরঙ্গ কী, তরঙ্গ দৈর্ঘ্য কী বা বিস্তার কী এগুলো ভুলে গেছো, দ্যাটস ওয়াই। তো এখানে আমি একটা আর তরঙ্গ দিছি। তো দেখো আর তরঙ্গের দেখো এইখান থেকে এই দূরত্বটা, এই পুরো দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, যাকে বলা হয় ল্যামডা। তো ল্যামডা বের করার ক্ষেত্রে তোমাদের যেই ভিডিওটা আছে, তো ওইখানে তোমাদের দেখানো আছে যে ল্যামডা কি সবসময় এই মাথা থেকেই কাউন্ট করতে হবে? তুমি কি চাইলে এইখান থেকে ল্যামডা কাউন্ট করতে পারো না, এখান থেকে হিসাব করে অন্য কোথাও যায় ল্যামডার হিসাবটা? তো ওগুলো সব ওই ভিডিওতে দেওয়া আছে। তো দেখবা যে বিষয়টা একটু ইন্টারেস্টিং, কারণ তোমাদের মধ্যে অনেকেই এটা হচ্ছে মাথায় সেট করে নিছো যে ল্যামডা হচ্ছে সেটাই, যেটা হচ্ছে এই পিক, মানে হচ্ছে এই কার্ভটার একদম হাইয়েস্ট পয়েন্ট আর এই কার্ভটার হাইয়েস্ট পয়েন্ট, এদের মধ্যবর্তী দূরত্ব। বাকি ক্ষেত্রে এটা হয় না। তোমাদের অনেকেরই এই ধারণাটা আছে, বাট এই ধারণাটা অ্যাকচুয়ালি ভুল। কারণ তুমি তরঙ্গদৈর্ঘ্য শুধুমাত্র যে পিক থেকে নিতে হবে এরকম কোনো ব্যাপার না, এটা তুমি চাইলে অন্যান্য পয়েন্ট থেকেও কাউন্ট করতে পারো। সো ওই ভিডিওতে ওগুলো দেখানো আছে। ওকে, তো এবার আসলে বিস্তার কি? বিস্তার হচ্ছে সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে, হতে পারে উপরের দিকে বা হতে পারে নিচের দিকে, যে কোনো একদিকে তরঙ্গটা সর্বোচ্চ যে দূরত্বটা অতিক্রম করে। সো তোমাদের মধ্যে অনেকেই দেখছো যে সবসময় বইয়ে থাকে কি, যে এই বিস্তারটা দেওয়া থাকে উপরের দিকে, যে এই দিকে হচ্ছে বিস্তার। তো
তো আমি ওই জন্য তোমাদের এখানে নিচে দেখাইছি, দেখো বিস্তারটা নিচের দিকে হইতে পারে, এটা ব্যাপার না যে এটা কি নিচের দিকে যাচ্ছে নাকি উপরের দিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে ওর হাইয়েস্ট পয়েন্টটা নিতে হবে আমাদের। যেমন দেখো এটা সাম্যাবস্থান থেকে নিচের দিকে ধরো 5 মিটার গেছে, তাইলে এর বিস্তার 5। আর এটা মজার বিষয় হচ্ছে তোমার বিস্তার যদি নিচের দিকে 5 হয়, উপরের দিকে অটোমেটিক্যালি 5 হয়ে যাবে, কারণ সেটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। আর এখানে আরও বেশ কিছু জিনিস আছে, তো ওগুলো ডিটেলসে যাচ্ছি না। তো ডিটেলসে এবার যাবো হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণে, কারণ আমাদের যত ম্যাথ আছে বা যত কোশ্চিন আসে সব হচ্ছে এর সমীকরণের উপর ভিত্তি করে আসে। তো চলো এবার আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণটা দেখি। তো অগ্রগামী তরঙ্গের সমীকরণটা প্রতিপাদন করার আগে তোমার একটা জিনিস ক্লিয়ার করা লাগবে, সেটা হচ্ছে, এবং তোমরা এটা অনেকেই জানো যে তরঙ্গ কীভাবে সৃষ্টি হয়। তরঙ্গ কী করে হচ্ছে মাধ্যমের কণাগুলোকে আন্দোলিত করে। মানে কি, মাধ্যমের কণাগুলা একটা নির্দিষ্ট স্থানে দাঁড়ায় একটা সাম্যাবস্থানের সাপেক্ষে দুলতে থাকে। সো নর্মালি সেই দুলনটা হয় এরকম, অথবা সেই দোলনটা হয় এরকম। ওকে, তো এখন যেহেতু আমরা আর তরঙ্গ নিয়ে আলোচনা করতেছি, তো আর তরঙ্গে কি হয়, আর তরঙ্গে হচ্ছে সাম্যাবস্থানটা হয় এরকম, কণাগুলো এভাবে নড়তে থাকে, তাই না? তো বিষয়টা তোমাদের বোঝার একটু ইজি করার জন্য আমি দেখো তোমার একটা অ্যানিমেশনের দিয়ে দেখাচ্ছি। দেখো, তো এখানে তরঙ্গটাকে জুম করে তরঙ্গের কোণাগুলোকে দেখানো হয়েছে, অ্যান্ড এটাকে আরও জুম করে তরঙ্গের কোণাগুলোকে অনেক বড় করে দেখানো হয়েছে, যার ফলে মনে হচ্ছে যে তরঙ্গের কোণাগুলো এক একটা বলের মতো। তো দেখো এখানে তরঙ্গের কোণাগুলা এক্স অক্ষের উপরের দিকে যতটুকু যাচ্ছে, এক্স অক্ষের নিচের দিকে ঠিক ততটুকু যাচ্ছে। তার মানে এখানে এক্স অক্ষ হচ্ছে এই কোণাগুলোর জন্য সাম্যাবস্থান। আরেকটা জিনিস খেয়াল করো যে এখানে প্রতিটা কোণার এক্স এর মান কিন্তু চেঞ্জ হচ্ছে না। যেমন আমি যদি বলি প্রথম লাল বলটা বা প্রথম লাল কোণাটা, তো ওইখানে দেখো সেটার দূরত্ব হচ্ছে 0.5 মিটার। তো সেটা কিন্তু তার দূরত্ব চেঞ্জ করতেছে না, সে কখনো 0.5 থেকে 0.6-এ যাচ্ছে না, সে 0.5 মিটারে থেকে উপর নিচে দোল খাচ্ছে। এবার দেখো অগ্রগামী তরঙ্গের কয়েকটা উদাহরণ। যেমন 1 নম্বর হচ্ছে এটা পানির তরঙ্গ, আর তরঙ্গ জানো। 2 নম্বর হচ্ছে এটা শব্দ তরঙ্গ। আর এখানে আরেকটা কথা আছে, বাট ওই কথাটা এখন বলতেছি না, কারণ ওই কথাটা এখন বললে তোমার পরবর্তী জিনিস বুঝতে অসুবিধা হবে। এবার দেখো সাম্যাবস্থান যদি এটা হয়, তাহলে তার কি উপর নিচে দুলতেছে, তার মানে তাদের সরণ কি ওয়াই অক্ষ বরাবর নাকি এক্স অক্ষ বরাবর? নিশ্চয়ই এটা বুঝতে পারছো, যেহেতু এই বরাবর নড়তেছে, তার মানে তাদের সরণ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তার মানে কোণাটা যে সরণটা হচ্ছে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। এখন আমি যদি ধরি যে এ পয়েন্ট, আমি একটু ডিফাইন করি যে এ পয়েন্ট হচ্ছে এটা। আচ্ছা, তার আগে একটা কথা বলে নিই, আমার হচ্ছে এই চিত্রটা এটা কিন্তু 100% অ্যাকুরেট হয়নি। কীভাবে অ্যাকুরেট হয়নি? যেমন এখানে আমি বৃত্ত আঁকছি একটা, বৃত্তটা পারফেক্ট একটা বৃত্ত হয়নি, এটা আমিও জানি তুমিও জানো, তাই এটা কনসিডার করে নিও এটা একটা বৃত্ত, অ্যান্ড এটা হচ্ছে একটা আর তরঙ্গ। ওকে, তো চলো শুরু করি। তো দেখো এখানে আমি ধরলাম এ পয়েন্ট হচ্ছে এটা। ওকে, তো এ পয়েন্টে যে কোণাটা আছে আমি ধরলাম সেটার সরণ যেটা, সেটা কি, যেহেতু উলম্ব বরাবর হচ্ছিল, তো আমি ধরলাম সেটা হচ্ছে ওয়াই। ওকে, সো ওয়াই ইজ ইকুয়াল টু কী হবে? এখন যেহেতু তুমি জানো এটা সিম্পল হারমোনিক মোশনে দুলতেছিল, অ্যান্ড সিম্পল হারমোনিক মোশনে থাকলে কি তার সূত্রটা কি হয়? ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। সো আমি এখানে লিখতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। ওকে, তো এখন অনেকে বলতে পারো ভাইয়া এটা কি সাইন কেন হইলো, এটা কি কস হতে পারতো না? হ্যাঁ ভাইয়া, এটা কসও হইতে পারতো, কোনো সমস্যা ছিল না। তো এখন আমরা এইখানে সাইন নিলাম কেন? তো এর রিজন, এর ব্যাখ্যা আমি বারবার বলতেছি, এগুলা হচ্ছে অন্য চ্যাপ্টারের পড়াশোনা, সো ওই চ্যাপ্টারে এটা ডিটেলস আলোচনা আছে, তো এখানে আমি সেটা বলতেছি না। তবে যদি খুবই জানার ইচ্ছা থাকে তাহলে জাস্ট একটা জিনিস দেখে রাখো, সেটা কি, যদি, আচ্ছা আমি এখানে লিখি, নর্মালি কি হয়, একটা কসের গ্রাফ কেমন হয় এরকম না, আর সাইনের গ্রাফ কেমন হয় এইরকম না। সো এইখানে এই গ্রাফটা দেখো, এটা কিন্তু সাইনের গ্রাফের মতো হয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা বলতে পারি যে এইখানে এটা সূত্রটাতে আমরা সাইন দিব। ওকে, তো এইটা জাস্ট একটা ছোট একটা ব্যাখ্যা ছিল, আর আসল ব্যাখ্যা হচ্ছে ওই চ্যাপ্টারে দেওয়া থাকবে, সো ওই ভিডিওতে দেখে নিও। ওকে, তো দেখো আমরা হচ্ছে এ পয়েন্টে যে কোণাটা আছে সেটার আমরা হচ্ছে ইকুয়েশনটা পাইছি, যেটা কি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি। এখন তোমাকে আমি যদি বলি যে ভাইয়া আমি অন্য একটা কোণার হচ্ছে ইকুয়েশনটা জানতে যাচ্ছি, যেমন দেখো আমি ধরলাম যে কোনো একটা কোণা, ধরো এখানে পি, তো আমি যদি এই পি কোণাটার যদি আমি উলম্ব সরণটা বের করতে চাই, তাহলে কি ফর্মুলা সেম হবে, ওয়াই ইজ ইকুয়াল টু কি এ সাইন ওমেগা টি। সেটা হতে পারতো, বাট সেটা হবে না। কেন হবে না? কারণ দেখো এ সাইন ওমেগা টি দিয়ে তুমি একটা কোণা ফিক্স করছো, সেটা কি এ পয়েন্টে যে কোণাটা আছে সেটা। এখন এ পয়েন্টের কোণাটা আর পি পয়েন্টের কোণাটা এরা কিন্তু সমদশায় নাই। তো কিভাবে বুঝলাম? এটা হচ্ছে অন্য ভিডিওতে আছে। আচ্ছা যাই হোক, তো যেহেতু সমদশায় নাই, তার মানে
তুমি যদি একটা ইকুয়েশন দিয়ে যদি দুইজনকে প্রকাশ করো তার মানে কি মিন হচ্ছে, তার মানে তুমি বলে দিচ্ছ যে দুইটা সেম কোণা বা এদের দশা সেম। কিন্তু ভাইয়া বাস্তবে কি এরা সেম কোণা? নিশ্চয়ই এদের কোণা সেম না। এ কোণা আলাদা কোণা এবং পি কোণাটা আলাদা কোণা। তার মানে এই কোণা দুটো যে আলাদা এটা আমি ইকুয়েশনে প্রুফ করবো কিভাবে? সো দেখো এই কোণাটা আর এই কোণাটা এদের মধ্যে দেখো একটা পার্থক্য আছে। কি পার্থক্য? এদের মধ্যে একটা ডিস্টেন্স আছে, একটা ডিস্টেন্সের পার্থক্য। মানে কি? এদের মধ্যে একটা পথ পার্থক্য আছে। এদের পথ পার্থক্য যদি হয় এক্স, তাহলে তুমি বলতেই পারো যে আমরা হচ্ছে পি কোণা যেই রাশিটা আছে বা পি কোণা যে ইকুয়েশনটা আছে সেটা এইভাবে বলতে পারি যে ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, তারপর আমরা এক্স দিয়ে কিছু একটা যোগ বিয়োগ করবো। ওকে, কিন্তু ভাইয়া তুমি যখন তরঙ্গে চ্যাপ্টার করবা কিংবা পর্যাবৃত্ত গতি চ্যাপ্টার করবা, দেখবা যে এখানে ম্যাক্সিমাম জিনিসপত্র হয় রেডিয়ানে। সো তুমি পথ পার্থক্য থাকলে সেটাকে তোমাকে চেঞ্জ করে দশা পার্থক্য নিতে হবে। তো এখন তোমাকে একটা হিসাব করা লাগবে যে এক্স দূরত্বের জন্য তোমার দশা পার্থক্যটা কত হবে। তো এটার জন্য সুন্দর একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে আমাদের যে এই ভিডিওটা আছে ওইখানে সুন্দর মতো বলা আছে। তো আমি সেটা ডিটেলসে যাচ্ছি না, আমি জাস্ট মেইন কথা বলে দিচ্ছি। ওইটা সূত্রটা অনেকটা এরকম ছিল। আমি যদি এখানে লিখি তাহলে সেটা এরকম যে দশা পার্থক্য আমি যদি বলি ফাই ইজ ইকুয়াল টু হচ্ছে 2π/λ ইন্টু এক্স। ওকে, তার মানে কি? তার মানে তোমার যদি পথ পার্থক্য এক্স হয় তার মানে তোমার দশা পার্থক্য হচ্ছে ফাই। অলরাইট, তো এখন দেখো ভাইয়া, যদি আমি এখন কয়েকটা জিনিস ক্লিয়ার কি, যে এ যেটা কোণা ছিল তার ইকুয়েশন হচ্ছে এটা, অ্যান্ড পি যেটা একটা কোণা আছে সেটা আমি কিন্তু জানি না যে এটা দূরত্বটা কত। এই দূরত্ব আমি এক্স ধরছি। তো এক্স ধরার জন্য আমার কী লাভ হয়েছে তো সেটা একটু পরে বলতেছি। তো দেখো আমরা পি কোণাকে ডিফাইন করবো কীভাবে, যেহেতু পি কোণাটাও সরল সন্ধিত স্পন্দনে ওঠানামা করতেছে, তার মানে কি? তার মানে তার ইকুয়েশনটা এরকম হবে এ সাইন ওমেগা দিয়ে কিছু একটা হবে। কিন্তু যেহেতু এদের মধ্যে একটা দূরত্ব আছে, সো এই দূরত্বটার জন্য তারা হচ্ছে একই কোণা না। আর একই কোণা যদি না হয় তাহলে সেটা প্রকাশ করবো কীভাবে? সেটা আমরা ওমেগা টির সাথে প্লাস মাইনাস সামথিং করে প্রকাশ করব। অ্যান্ড বলছি তোমাকে এখানে আমাদের দশা পার্থক্য লাগবে, অ্যান্ড আমরা দশা পার্থক্যটা ধরে নিচ্ছি সেটা হচ্ছে ফাই। তাহলে ফাইনালি আমরা বলতেই পারি যে যে পি যে পয়েন্টটা ছিল সেই পয়েন্টটার জন্য ওয়াই, আচ্ছা আমি ছোটো করে পি দিলাম, তার মানে বুঝাচ্ছি আমি এই পি পয়েন্টের জন্য যেটা ওয়াই সেটা হচ্ছে এ সাইন ওমেগা টি মাইনাস ফাই। ওকে, সো এইটাই হচ্ছে এই পি পয়েন্টার তোমার সমীকরণ বলতে পারো। তো এখন তোমাকে একটা কথা বলছিলাম যে এখানে এক্স নেওয়ার জন্য আমার কী লাভ হয়েছে। তো দেখো, যেহেতু আমি এখানকার দূরত্বটা ফিক্স করি নাই, মানে এক্সের আমি মান দিই নাই, যেমন এক্স ইজ ইকুয়াল টু 3 বা এক্স ইজ ইকুয়াল টু 4 এরকম মান দেই নাই। তো এটাতে আমার সুবিধা কী হয়েছে? দেখো পয়েন্টটা, পি পয়েন্টটা যদি এখানে না হয়, যদি আমি ধরতাম যে পি পয়েন্টটা হচ্ছে আমার এই পয়েন্টটা, তাও কিন্তু এদের দূরত্বটা আমি ধরতাম যদি এক্স, আমার ইকুয়েশন সেমই আসতো। আবার যদি আমি পি পয়েন্টটা এখানে না ধরে আমি ধরতাম এইখানে, তাও আমার যদি এই যে লেন্থটা আসবে আমি ধরলাম সেই লেন্থটা এক্স, তো আমার সূত্রে কিন্তু এক্সের মান বসায় আমি ম্যাথ করতে পারবো। সো দ্যাটস ওয়াই বিষয়টা সাধারণ একটা ইকুয়েশন আনার জন্য আমি এখানে এক্স ধরছি, কোনো মান ধরিনি। ওকে, তো এখন তোমাদের মধ্যে অনেকে একটা প্রশ্ন করতে পারতো যে ভাইয়া, যে আপনি এখানে ওমেগা টি মাইনাস ফাই নিলেন, ঠিক আছে, কিন্তু ওমেগা টি প্লাস ফাই হইল না কেন? তোমাদের মধ্যে কেউ কি সেটা আনসার জানো? যদি জানো তো খুবই ভালো, যদি না জানো ভিডিওটা একটু পজ করে একটু চিন্তা করো। আচ্ছা, এবার আমি আনসারটা বলে দিই। আচ্ছা, তোমরা এইটার আনসার জানার জন্য তোমাদের গ্রাফ সম্বন্ধে একটু আইডিয়া থাকা লাগবে। সেটা কেমন? যেমন যদি কনিক্সের কথাই বলি, কনিক্সে তোমরা যদি দেখো যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, এইটা যদি গ্রাফ আঁকতে চাও তুমি দেখবা গ্রাফটা হচ্ছে অনেকটা এইরকম। এখন তুমি যদি এই গ্রাফটাকে যে মানে আমার কার্ভটা কিন্তু এই বাঁকানোটা, হ্যাঁ, সো এই কার্ভটাকে তুমি যদি চাও যে 6 ঘর সামনে ঠেলে দিতে বা 6 ঘর এক্স অক্ষের পজিটিভ দিকে সরাতে, মানে চিত্রটা ফাইনালি হবে এরকম। এই পয়েন্টটা কি? এই পয়েন্টটা হচ্ছে 6 0। প্রথমে পয়েন্টটা ছিল 0 0, এখন তুমি যাচ্ছ এটা 0 0 থেকে 6 0-তে নিয়ে যেতে। তার মানে কি এক্স অক্ষ বরাবর তুমি 6 ঘর ডান দিকে দিবা। সো তখন এর ইকুয়েশনটা হয় এরকম যে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 ইন্টু এক্স মাইনাস 6। ওকে, তার মানে কি? তার মানে তুমি যদি এক্সের সাথে ওই 6 যদি বিয়োগ দাও তাহলে গ্রাফটা 6 ঘর ডানে সরে যায়। আবার তুমি যদি উল্টাটা করো যে এক্সের সাথে তুমি যদি 6 যোগ দাও তাহলে দেখবা যে গ্রাফটা হয়েছে এটা যদি 0 0 পয়েন্ট হয় 6 ঘর এই পাশে চলে আসছে। সো দেখা যাবে তখন গ্রাফটা হবে এইরকম। ওকে, তার মানে এটা তুমি বুঝছো আই গেস, যে যদি এক্সের সাথে মাইনাস থাকে তাহলে কি হয়? গ্রাফটা ডানে চেপে যায়, আর যদি প্লাস থাকে তাহলে এটা বামে চলে আসে।
ওকে, তো এইটা আমি জাস্ট এখন তোমাকে হালকা করে দেখাইলাম। এর ডিটেলস পড়ানো হবে কনিক্সে, অ্যান্ড কনিক্স ছাড়াও আরও বেশ কয়েকটা চ্যাপ্টার আছে যেখানে গ্রাফ নিয়ে ডিল করা হয়, সো ওইখানেও দেখানো হতে পারে, কিন্তু কনিক্সে এটা 100% দেখানো হবেই। সো তখন তোমাদের এই যে এই শিফটিং বলে এটাকে, তো এই শিফটিং সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া আসবে। তো এখন এটা কেন বললাম, তো দেখো ভাইয়া, প্রথমে আমার এটা ছিল, এটা মেইন আমার ছিল 0 0। এখন আমি যদি এটা ডানে নিতে চাই তখন কি আমার মাইনাস করা লাগছে না? ঠিক তেমনি দেখো এখানে এ পয়েন্টের সাপেক্ষে আমি পি পয়েন্ট হিসাব করতেছি। তো এ পয়েন্টের সমীকরণ ছিল উপরেরটা, পি পয়েন্টের ছিল নিচেরটা। এখন দেখো এ পয়েন্টটা কি ডান দিকে আসে না? সো ডান দিকে যাওয়ার জন্য কী করতে হয়, আমার একটু আগে দেখাইলাম ডান দিকে যাওয়ার জন্য কি মাইনাস করতে হয়। সো দ্যাটস ওয়াই আমরা এখানে ফাইটা মাইনাস দিছি। সো দ্যাটস ওয়াই মানে ফাই এখানে মাইনাসই দিতে হবে। আর তুমি যদি চাও যে ফাই এখানে প্লাস দিবা তাহলে হবে না। তুমি যদি প্লাস দিতে চাও তাহলে তোমাকে পি নিতে হবে এ পয়েন্টের ওই পাশে কোনো একটা বিন্দু। ওকে, তো এখন আরেকটা কথা বলে নিই যে আমি দেখো পাশে একটা বৃত্ত আঁকছি, এই বৃত্তটার কী কাজ? তো এই বৃত্তটার কাজ ছিল মেইনলি তোমাকে এই সূত্রটা আনার জন্য। সো এই সূত্রটা আনার জন্য এই বৃত্তটা আঁকছি। সো এই বৃত্ত নিয়ে পড়াশোনা যেহেতু আমাদের অন্য চ্যাপ্টারের অন্য টপিকে আছে, সো ওইখানে আমরা ডিটেলস দেখাবো। সো ওইখানে এই জন্য দেখাচ্ছি না, তবে যারা এটা সম্বন্ধে জানো তাদের সুবিধার্থে আমি জাস্ট বৃত্তটা আঁকে দিছি। ওকে, সো মোটামুটি আমরা হচ্ছে একটা সুন্দর ইকুয়েশন পেয়ে গেছি। আমাদের হচ্ছে এই ইকুয়েশনটাই লাগবে। সেটা কি? সেটা হচ্ছে y = a sin ωt - phi। ওকে, তো এটাই হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তো এখন এই তরঙ্গর সমীকরণটাকে বিভিন্ন ফর্মে দেখানো যায় কিভাবে, চলো দেখি। তো আরেকটা জিনিস আশা করি খেয়াল করছো যে এইখানে যে আমি তরঙ্গটা আঁকছি তার উপরের যেটা y অক্ষ সেই বরাবর আমি নিচ্ছি y, বা এই যে ওয়াইটা সেটা, আর সেটার x অক্ষ বরাবর আছে t সময়, এই t। তো দেখো আমরা যে ইকুয়েশনটা পাইলাম যে y = a sin ωt - phi, ওইটাকে যদি আমরা ফার্দার ক্যালকুলেশন করি তাহলে আমরা আরও বেশ কয়েকটা ইকুয়েশন পাই। তো কেমন দেখো, তো যদি আমরা ফাইকে চেঞ্জ করি, একটু আগে বলছি যে ফাই = কি 2π/λ × x। x কি? x হচ্ছে পথ পার্থক্য, আর হচ্ছে ফাই কি? ফাই হচ্ছে তোমার দশা পার্থক্য, আর ল্যামডা তো জানো এটা তরঙ্গ দৈর্ঘ্য। সো দেখো ফাইয়ের মানটা আমি বসাই দিছি। এবার দেখো ওমেগাকে চেঞ্জ করে কি লেখা যায়? ওমেগা = 2πf। আশা করি এটা জানো, আর যদি না জানে থাকো এটা হচ্ছে তোমার এই চ্যাপ্টারে দেখানো হবে, সমস্যা নাই। সো আপাতত জেনে রাখো যে ওমেগা = 2πf। তার মানে কি ওমেগার জায়গায় আমি জাস্ট 2πf বসাই দিছি। ওকে, টি ছিলই, বাকিটা আগের মতোই আছে। এইবার দেখো এফকে চেঞ্জ করে কি লেখা যায়? এফকে চেঞ্জ করে লেখা যায় v/λ। আচ্ছা, এই সূত্রটা তো তোমরা 9-10 দেখে আসছো, v = f λ যেটাকে বলা হয়তো। সো এখান থেকে আসছে কি f = v/λ। এখন দেখো এফ এর মানটা আমি বসাই দিছি জাস্ট v/λ। এইবার দেখো 2π/λ এখানেও আছে, 2π/λ এখানেও আছে। সো আমি কি কমন নিতে পারি? সো দেখো 2π/λ যদি আমি কমন নেই, বাকি থাকে কি? এখানে থাকে vt, আর এই মাইনাস টু মাইনাস, আর এখানে ছিল x। তার মানে আমরা একটা সুন্দর ইকুয়েশন পাইলাম যে y = a sin 2π/λ × vt - x। তো এই সূত্রটা খুবই মাথায় রাখবা যে তোমাকে যদি বলা হয় অগ্রগামী তরঙ্গের সমীকরণ, তো এইটা তো নর্মালি তুমি চিন্তা করবা যে তোমাকে এই সমীকরণের কথাই বলছে। অ্যাকচুয়ালি সব সমীকরণগুলোই অগ্রগামী তরঙ্গের, তবে তুমি দেখবা যে তোমার যত ক্যালকুলেশন আছে বা তুমি যত ম্যাথ করবা সব ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি লাগে সেটা হচ্ছে এই ইকুয়েশনটা। আমি তোমাদের আরেকটা জিনিস দেখাতে চাই, সেটা হচ্ছে এইখানে যে -x আসছে সেটা কি? সেটা হচ্ছে আমরা তো সুন্দর মতো ক্যালকুলেশন করে বের করছিলাম, অ্যান্ড তোমাকে বলছিলাম যে পি পয়েন্টটা যেহেতু এ পয়েন্টের, আচ্ছা যদি এইটার সাথে আমি তুলনা করি, এটা ছিল আমাদের এ পয়েন্ট, আচ্ছা এ, আর এখানে ছিল আমাদের পি। সো পি পয়েন্টটা যেহেতু এ পয়েন্টের ডান দিকে ছিল, দ্যাটস ওয়াই আমরা কী করছিলাম এখানে মাইনাস নিয়েছিলাম। আচ্ছা, পি পয়েন্টটা এ পয়েন্টের এই পাশে দেওয়া মানে কি? দেওয়া মানে হচ্ছে তরঙ্গটা এই পাশে যাচ্ছিল। কেন ভাইয়া? তরঙ্গটা তো ওই পাশে যাইতে পারতো, তাই না? কিন্তু না, আমি কি বলছি দেখো, আমি এর সাপেক্ষে পি বের করছিলাম এই পাশে। সো দ্যাটস ওয়াই আসছিল কি মাইনাস, মানে -x। এখন দেখো ভাইয়া, আমি যেহেতু বলছি যে এটা অগ্রগামী তরঙ্গ, অ্যান্ড আমি তোমাকে বলে দিয়েছিলাম যে যেই তরঙ্গটা নিয়ে আমরা ডিল করলাম বা যেই সিনারিওটা আমরা চিন্তা করে ইকুয়েশনগুলো বের করলাম, সেখানে কী হয়েছিল? সেখানে তরঙ্গটা এই পাশ থেকে এই পাশে যাচ্ছিল। আর তোমরা জানো এটা কি অগ্রগামী তরঙ্গ, তার মানে কি এটা সামনের দিকে যেতে পারে, পিছনের দিকে যেতে পারে না। তার মানে আমি তোমাদের ইনডাইরেক্টলি মিন করছি যে তরঙ্গটা কি এই পাশ থেকে এই পাশে যাচ্ছিল। এখন তোমরা আমাকে বলো, তোমরা হচ্ছে গতির চ্যাপ্টারটা করছো, কিংবা যদি নাও করে থাকো 9-10 করছো, সেটা কি? দেখো আমি সিম্পল একটা জিনিস বলি। তো মনে করো এটা হচ্ছে একটা গাড়ি। ওকে, সো গাড়ি আমি আঁকলাম না, আমি বললাম এটা গাড়ি একটা, হ্যাঁ চিন্তা করি এটা একটা গাড়ি। সো এই গাড়িটা এই পাশে যাচ্ছে তোমার 10 মিটার/সেকেন্ডে। ওকে, এখন আরেকটা গাড়ি ওই পাশ থেকে এদিকে আসতেছে 20 মিটার/সেকেন্ড বেগে। ওকে,
সো তোমরা কি করো নর্মালি, যদি এই গাড়িটা তুমি ধরো প্লাস, এই গাড়িটার বেগ যদি আমি বলি, এই গাড়িটার বেগ ধরলাম V1, সো ধরো V1 যদি আমি বলি কি 10 মিটার পার সেকেন্ড, তাহলে আমাকে V2 মানে পরের গাড়িটার বেগ এটা কি বলবো আমরা, -20 মিটার পার সেকেন্ড বলবো না? কেন? কারণ কি, কারণ হচ্ছে এদের দিকটা সম্পূর্ণ বিপরীত। আর তোমরা এটা জানো যে দিক যদি বিপরীত হয়ে যায় তাহলে আমরা কি একটা মাইনাস দিয়ে ডিনোট করি তার বেগটা, এর বেগটা ওর বেগের দিকের সম্পূর্ণ বিপরীত, মানে কি 180 ডিগ্রি ঘুরে গেছে। সো এটা কেন বললাম দেখো ভাইয়া, এখানে আমি এটা মিন করছি যে যদি তুমি একদিকে যাচ্ছিলা তার যদি সম্পূর্ণ বিপরীত দিক থেকে আরেকটা কিছু আসে সেটাকে আমরা জাস্ট মাইনাস দিয়ে ডিনোট করি। তো সেম হিয়ার, তোমার যদি কোনো তরঙ্গে এরকম ইকুয়েশন দেয় যে ধরো VT প্লাস এক্স, তার মানে কি বুঝবা তুমি, VT প্লাস এক্সকে এইভাবে লেখা যায় না, দেখো তো VT প্লাস এক্স, এটাকে আমি ভাঙে এইভাবে লিখতে পারি না, VT মাইনাস এক্স, অবশ্যই যায়। তার মানে তোমার যদি ইকুয়েশনটা এরকম থাকে যে VT মাইনাস এক্স, তার মানে বুঝবা যে তোমার এই তরঙ্গটা এটা এই দিক থেকে ওই দিকে যাচ্ছিল। আর যদি এরকম থাকে VT মাইনাস এক্স, তার মানে কি এটা বিপরীত দিক থেকে আসতেছিল, তো মাইনাসে হয়ে যায় প্লাস, দেন আসে এইটা। সো ওইটা আমি ডিরেক্ট এখানে লিখছিলাম যে VT প্লাস এক্স। তার মানে তুমি যদি দেখো যে ইকুয়েশনটাতে এরকম আছে VT প্লাস এক্স, তাহলে কি বুঝবা, তাহলে ইকুয়েশনটা তোমার তাহলে তরঙ্গটা তোমার ওই পাশ থেকে এইদিকে আসতো। ওকে, তার মানে মূল কথা এটা যে তুমি ইকুয়েশনটা দেখবা, যদি এখানে এক্সের আগে মাইনাস থাকে তাহলে ইকুয়েশনটা কি এই বাম থেকে ডানে যাচ্ছিল, আর যদি দেখবা যে এক্সের আগে প্লাস আছে তাহলে ইকুয়েশনে কি ওই ডান থেকে বামে আসছিল। ওকে, সো দ্যাটস ওয়াই এই ইকুয়েশনটা ভালো করে মাথায় রাখবা। তো যে ইকুয়েশনটা সবচেয়ে বেশি ইউজ হয় তার মধ্যে 1 নম্বরে আছে এইটা, অ্যান্ড সেকেন্ডে হচ্ছে এই ইকুয়েশনটা যেখানে তোমাকে ω_t - φ বলা হয়। ওমেগা কি, ওমেগা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক, ফাই কি, ফাই হচ্ছে দশা পার্থক্য। ওকে, তো এই দুইটা ফর্ম ছাড়াও আরও বেশ কয়েকটা ফর্মে এই ফর্মুলাটাকে লেখা যায়। তো চলো আমরা সেই ফর্মগুলো দেখি। তো দেখো আমরা যে ফর্মুলাটা পাইলাম সেখানে V = F λ আর F = 1/T, এই দুটো সূত্র ইউজ করে অনেক রকম ফর্ম আনা যায়। তবে এগুলো রিটেনের জন্য তেমন ইম্পর্টেন্ট না, সো দ্যাটস ওয়াই আমি এগুলো দেখাচ্ছি না। তবে এগুলো জেনে রাখা ভালো, কারণ MCQ-তে দেয়। তো এখানে একটা লক্ষণীয় বিষয় দেখো যে এখানে সবার লাস্টের লাইনে কে এর একটা টার্ম আসছে। সো কে কি এটা একটু দেখে রাখবা। তো চলো এবার আমরা ম্যাথ করি। ওকে, তো আমাদের ম্যাথে কি বলছে দেখো, এখানে বলছে যে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y = 5 sin 200πt - 1.57 x, যদি এটা ইকুয়েশন হয়, আমি তোমাকে বলছে যে সব রাশি হচ্ছে SI এককে দেওয়া। তার মানে কি SI একক মানে কি, যে এখানে লেন্থের একক কি মিটার, বা এখানে সময় একক কি সেকেন্ড, বেগের একক কি মিটার পার সেকেন্ড। ওকে, তো তারপর কি চাইছে তোমার কাছে, বলছে যে তরঙ্গটির বিস্তার, কম্পাঙ্ক, বেগ আর পর্যায়কাল, এই 4টা জিনিস তুমি বের করো। তো এটা আসছিল দেখো ঢাকা বোর্ডে। তো এটা কীভাবে সলভ করবা, তো এটা সলভ করার দুইটা পদ্ধতি আমি তোমাকে দেখাইছি। তো প্রথম পদ্ধতি হচ্ছে এই লাইনের ওই পাশে যেটা সেটা, অ্যান্ড সেকেন্ড পদ্ধতি হচ্ছে এই লাইনের এই পাশে যেটা আছে সেটা। সো তোমার দুটাকেই দেখাবো আমি তোমাকে, অ্যান্ড তোমার যেটা ভালো লাগবে তুমি সেটা ইউজ করবা, কোনো সমস্যা নাই। ওকে, সো এই টাইপের ম্যাথ সলভ করার জন্য তোমাকে প্রথমেই যে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা সেটা লিখতে হবে। কেন লিখতে হবে, কারণ তুমি এই ম্যাথগুলো সলভ করবা হচ্ছে কম্পেয়ার করে করে। ওকে, তো দেখো প্রথমে আমি মেইন ইকুয়েশন যেটা আমি জানি সেটা লিখলাম, সেটা কি y = a sin 2π/λ * VT - x। ওকে, তো এখন তোমার যে ইকুয়েশনটা কোশ্চেনে দিছে সেই ইকুয়েশনটা তুমি লিখবা, সেটা হচ্ছে কি y = 5 sin 200πt - 1.57 x। এখন আমি যদি বলি যে এইটা ইকুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। সো দেখো 1 আর 2 কম্পেয়ার করবা, যেহেতু দুইটাই সেম ইকুয়েশন, দুইটাই যদি y = সামথিং হয় তাহলে তুমি বলতেই পারো যে এই পার্টটা সমান। যদি তুমি সামহাও ম্যাচ করাইতে পারো, যেমন এখানে যেটা VT, যেমন দেখো T এর সহগ যদি তুমি আনতে পারো, এখানে কিন্তু T এর সহগটাই V, কিন্তু এখানে দেখো T এর সহগ কিছু একটা আছে, সেটা তুমি বলতে পারতা যে এটাই V, বাট অ্যাকচুয়ালি তুমি পারবা না। কেন পারবা না, কারণ দেখো এখানে কিন্তু x এর কোনো সহগ ছিল না, মানে সহগ কি 1, এইখানে দেখো x এর একটা সহগ আছে যেটা 1 না। সো দ্যাটস ওয়াই তোমাকে এই ইকুয়েশনটা এমনভাবে চেঞ্জ করে নিতে হবে যাতে এটা দেখতে একদম সেম হয়। দেখতে সেম হলে সুবিধা কি, দেখতে সেম হলে তুমি জাস্ট কম্পেয়ার করে বলবা এর v এর মান এত, এর হচ্ছে ল্যামডার মান এত, দেখে বলে দিবা। ওকে, সো এখন আমি এখান থেকে এই সহগটা সরাবো কীভাবে, তো সহগটা সরানোর একটা ওয়ে এখানে দেখাই দিচ্ছে। দেখো এখানে কিন্তু সাইনের পরে সামথিং ছিল, তারপর ব্র্যাকেট ছিল, বাট এখানে সাইনের পরে ডিরেক্ট ব্র্যাকেট। তার মানে সাইনের পরে তুমি সামথিং আনতে পারো, কীভাবে আনবা, কমন নিয়ে, তাহলে কিন্তু বিষয়টা মিলে যায়। সো দ্যাটস ওয়াই আমি যেহেতু 1.57 সরাতে চাচ্ছি, দ্যাটস ওয়াই আমি 1.57 কমন নিব। সো কমন নিচে দেখো
এখন দেখো ভাইয়া এইখানে 200 পাইটি এইটাতে তো 1.57 ছিল না। সো কী করবা, সো এখানে তুমি 1.57 ভাগ দিবা। তো এত লাভ কী হলো, তুমি যদি এই ভাগ দাও আর এই গুণ দাও, এটা দুটো কাটাকাটি যায় আলটিমেটলি আগের লাইনে ফিরে যায়। সো দ্যাটস ওয়াই, তার মানে আমার মানের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে আমি এটা করতে পারবো। সো দ্যাটস ওয়াই তুমি যদি এমন কিছু কমন নাও যেটা এর মধ্যে নাই, সো সিম্পলি ওকে এটাতে ভাগ দিয়ে দিবা, শেষ। আর এক্স এটা থেকে তো কমন নিছিলাম, সো কমন নিছি তাই তো আর সহগ হয়ে গেছে 1। এইভাবে চিন্তা করতে পারো, অথবা তুমি এটার মতো করতে পারো যে এইটাকে 1.57 ইন্টু এক্স, এটাকে 1.57 দিয়ে ভাগ দিছি। সো 1.57 তো কাটাকাটি যাবে, থাকবে কি এক্স। তো যেভাবে চিন্তা করো আলটিমেটলি এটাই আসবে। সো তারপরে দেখো ফার্দার যদি ক্যালকুলেশন করি, এই যে এখানে কাটাকাটিটা যদি করি তাহলে এটা আসে যে y ইজ ইকুয়াল টু 5 sin 1.57 ইন্টু 400t মাইনাস এক্স। এবার দেখো যে এক্সের সহগ কি 1, এক্সের সহগ 1, এক্সের আগে কি আছে মাইনাস, এক্সের আগে কি আছে মাইনাস, তার মানে ডিরেক্ট বলতে পারতাম যে এক্সের সহগ হচ্ছে -1। ওকে, এবার দেখো টি এর সাথে কি আছে, শুধুমাত্র ভি, টি এর সাথে শুধুমাত্র একটা সংখ্যা আছে, আর তারপরে কি 2π/λ বলে কিছু একটা আছে, তার আগে এটা কিছু একটা আছে। তার মানে এইবার দুইটা একদম সম্পূর্ণ ম্যাচ করে। এবার আমি তুলনা করে জাস্ট আনসার বলতে পারবো। সো এটাই করছি। দেখো আমরা কি এখানে জানবো এ মানে বিস্তার। সো দেখো এখানে এর পরে সাইন ছিল, এর পরে সাইন আছে, তার মানে এটাই হচ্ছে এ। তার মানে বলতে পারি এর মান হচ্ছে 5। এখন এটা কি মিটার হবে না সেন্টিমিটার হবে, সেটা কীভাবে বুঝবো, সেটা তোমাকে একটু আগে বলছি যে এসআই একক বলে দিছে। সো দ্যাটস ওয়াই এটা মিটার হবে। ওকে, তো এবার দেখো আরেকটা জিনিস বলছি যে টি এর সহগ যেটা ছিল, যে টি এর সহগ সেটা কি ভি, তার মানে বলতে পারি ভি ইজগুলো ডিরেক্ট 400, কি এটা মিটার পার সেকেন্ড। ওকে, তার মানে কি আমি এ এর মান পাইলাম, ভি এর মান পাইলাম। এবার আমার কী কী দরকার, দেখো এ এর মান পাইছি, ভি এর মান পাইছি, এবার দরকার কি কম্পাঙ্ক আর পর্যায়কাল। সো কম্পাঙ্ক কি এফ, এখন আমি এফ কীভাবে পাবো। সো দেখো এখন আমরা একটা সূত্র জানি, সেটা কি ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। সো দেখো ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা যদি আমি ইউজ করতে চাই, আমার কিন্তু ল্যামডা রাখতেছে, বাট আমি ল্যামডার মান এখনও জানি না। সো আমার আগে ল্যামডার মান বের করতে হবে, দেন আমি কম্পাঙ্ক বা এফ এর মানটা বের করব। সো দেখো কীভাবে বের করতে পারি। সো দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু সেম। সো আমি এটা লিখছি যে 2π/λ ইজ ইকুয়াল টু এটা। সো ওইটা যদি তুমি ক্যালকুলেশন করো ল্যামডার মান পেয়ে যাবা, সেটা হচ্ছে কি 4। তো কি 4 মিটার। সো ল্যামডার মান পাই গেছো, তুমি ভি এর মান জানো, তুমি এফ এর মান বের করতে পারবা না, অবশ্যই পারবা, সূত্রে ফেলছি, এফ এর মান বের হয়ে গেছে 100 হার্টজ। এখন দেখো আর বাকি থেকে কি পর্যায়কাল। এখন পর্যায়কালটা কীভাবে পাবো, পর্যায়কাল পাবো হচ্ছে তুমি কি জানো, টি ইজ ইকুয়াল টু 1/f, মানে কি পর্যায়কাল ইজ ইকুয়াল টু 1 কম্পাঙ্ক। সো ওইটাই করছি। দেখো ক্যালকুলেশন করে কি আসে 0.01 সেকেন্ড। তো ম্যাথ শেষ। তো তোমার এইরকম ম্যাথ আসলে তুমি এভাবে সলভ করতে পারো, কিংবা আরেকটা ওয়ে আছে সেটা সলভ করতে পারো। সো এখন এই ওয়েটা দেখাই। এই ওয়েটা অনেকটা ইজিয়ার, আর আমার মোটামুটি বলতে পারো যে আমার ফেভারিট ওয়ে হচ্ছে পরেরটা। কেন পরেরটা, কারণ দেখো প্রথমেরটা থেকে এখানে কি করতে হয়েছে আমাদের, এখানে আমাদের কমন নিতে হয়েছে, কমনে এখানে একটা ভাগ করতে হয়েছে, কাটাকাটি করতে হয়েছে, একটা ভেজাল করতে হয়েছে। অ্যান্ড দেখা যায় যে কমন নেওয়ার সময় তোমরা অনেকে ভুল করো। কেন ভুল করো, কারণ দেখো 1.7557 কিন্তু এইটার সাথে ছিল না। সো দ্যাটস ওয়াই পলাপান করে কি যে এইটার সাথে কমন নেওয়ার সময়, এই ভাগ দেওয়ার সময় কিছু একটা ভুল করেই নর্মালি। সো তোমার একটা ভুল হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সো দ্যাটস ওয়াই আমি এই প্রসেসটা ফলো করি, তাহলে এটা তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যায়। কীভাবে ভাইয়া, দেখো প্রথমে কি তোমার কাজ মেইন সমীকরণটা লেখা। সো মেইন সমীকরণ এটা। এখন দেখো আমি যদি এটা এরকম ব্র্যাকেটে না দিই, আমি যদি গুণ করে দিই তাহলে সমস্যা আছে, নিশ্চয়ই নাই। সো আমি ওটাই করছি, জাস্ট গুণ দিছি যে 2π/λ ইন্টু ভিটি মাইনাস 2π/λ ইন্টু এক্স। ওকে, অ্যান্ড এটা কিন্তু ব্র্যাকেটের মধ্যেই আছে, সো সাইনের মধ্যেই আছে, মানে কোনো চেঞ্জ হয় নাই। কিন্তু আমাদের একটা লাভ হয়ে গেছে। কি লাভ, দেখো আমাদের যে গিভেন ইকুয়েশনটা ছিল ওইটাতে কি এক্সের একটা সহগ ছিল না। এইবার আমরা যে আদর্শ সমীকরণটা আনলাম সেটারও তো কিন্তু এক্সের একটা সহগ আছে। তার মানে তুমি বলতেই পারো যে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন মানে কি 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন সেম। আগে যেমন তোমার কমন নেওয়া লাগছিল, এবার কমন নেওয়া লাগে নাই, তুমি ডিরেক্ট বলছো সেম। ওকে, তো এবার কি পাবা দেখো তুমি, এই যে এ যেটা ছিল এ আর এখানকার 5 দুটো ম্যাচ করছে, তার মানে কি বলতে পারো যে এ ইজ ইকুয়াল টু 5। আচ্ছা লেখা হয়নি, সো এ ইজ ইকুয়াল টু 5 মিটার। এবার আসো, এবার কি হবে দেখো এই টোটালটা আর এই টোটালটা সেম। আবার দেখো এদের দুজনের সামনে মাইনাস আছে, তার মানে তুমি মাইনাস কাটিয়ে দিতে পারো ডিরেক্ট, বা এখানে তুমি মাইনাস নিয়েও নিতে পারো, সমস্যা নাই। সো মাইনাস নিয়ে নিলা, তো কাটাকাটি গেল মাইনাস এক্স দুই পাশে আছে, এক্সও কাটাকাটি গেল, বাকি থাকে কি 2π/λ ইজ ইকুয়াল টু 1.57। তো এখানে আননোনকে শুধুমাত্র ল্যামডা। সো দ্যাটস আমি ল্যামডার মান পেয়ে গেছি, সেটা কি ল্যামডা হচ্ছে 4 মিটার। ওকে, এবার দেখো আমি এই পাশে যে রাশিটা ছিল এইটা, আর এই পাশে যেটা ছিল এটা তুলনা করব। তার মানে কি 2π/λ ইন্টু ভিটি ইজ ইকুয়াল টু কি এটা 200πt।
সো এখন টি কাটে যায়। দেখো এখানে আননোন কে আননোন হচ্ছে ভি আর ল্যামডা, বাট ল্যামডার মানটা তুমি একটু আগে বের করছো, তার মানে ল্যামডা এখন তোমার নোন। সো দ্যাটস ওয়াই তুমি এখান থেকে ইজিলি ভি এর মানটা বের করতে পারতেছো। সেটাকেই ক্যালকুলেশন করলে পাচ্ছ ভি এর মান হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। ওকে, সো তুমি ল্যামডা পাইছো, ভি পাইছো, তার মানে কি তুমি এফ বের করতে পারবা না ভাইয়া? অবশ্যই পারবা। ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা, তার মানে কি এফ এর মান 100 হার্টজ। এখন এফ এর মান পাইছো, তুমি কি পর্যায়কাল বের করতে পারবা না? অবশ্যই পারবা। পর্যায়কাল ইজ ইকুয়াল টু কি 1/f। সো দেখো ম্যাথ শেষ। সো দুইটা প্রসেস বেসিক্যালি একটু আলাদা, অ্যান্ড আনসার দেখো দুইটারই সেম আসছে। তার মানে তোমার যেটা ইচ্ছা তুমি সেটা ইউজ করতে পারো। তবে আমি তোমাকে একটা কথা বলে দিই যে যদি তুমি দেখো কোশ্চেনে তোমাকে যে ইকুয়েশনটা দিচ্ছে সেখানে এক্সের সহগ আছে, তাহলে তুমি প্রসেস 2তে যাবা। আর যদি দেখো যে তোমার এখানে এক্সের সহগ নাই, শুধুমাত্র ডিরেক্ট আছে -x, মানে কি এক্সের সহগ হচ্ছে -1, সেক্ষেত্রে তুমি এটা ইউজ করবা। ওকে, তাহলে তোমার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, আর তুমি সব মেথেই মোটামুটি পারবা নির্ভুলভাবে। তো আমাদের এই টপিক মোটামুটি শেষ, কিন্তু শেষ হওয়ার আগে তোমাদের একটা চমক দেখাই। তো চলো চমকটা কি চেক করি। তো এবার দেখো যে একটা জিনিস, সেটা কি, এটা তোমরা 9, 10-ও দেখে আসছো বা ইন্টারও দেখছো, সেটা কি বেগ ইজ ইকুয়াল টু সরণ বাই সময়। তার মানে কি, যদি আমি বেগকে ভি দিয়ে ডিনোট করি আর সরণকে যদি আমি ডেল্টা এক্স বলি আর সময়কে যদি আমি ডেল্টা টি বলি, তাহলে বলা যায় কি ভি ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি। এখন যদি ভাইয়া আমি যদি সরণটাকে ডেল্টা এক্স না ধরে ডেল্টা ওয়াই ধরি, সমস্যা আছে? সমস্যা নাই। এখন দেখো যদি এই ডেল্টা টি এর পরিমাণটা খুব ছোট হয়, ওটাকে আমি লিখছি যে লিমিট অফ টি টেন্স টু 0 যদি হয়, মানে কি সময়ের পার্থক্যটা শূন্যের কাছাকাছি যদি হয়, তাহলে তুমি এটাকে লিখতে পারো এইভাবে যে ডি ডিটি অফ এক্স। ওকে, অ্যান্ড আমি যেহেতু বলছি যে আমি এক্সও ধরছি, এই পাশে ওয়াইও ধরছি, সো আমি এটাকে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কি ডি ডিটি অফ ওয়াই। তার মানে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু ডি ডিটি অফ ওয়াই। সিমিলার দেখো আমি যদি এখানে ত্বরণ নিয়ে আলোচনা করি, সো ত্বরণ ইজ ইকুয়াল টু কি বেগ বাই সময়। তার আমি বলতে পারি যে ত্বরণ এ ইজ ইকুয়াল টু কি ডি ডিটি অফ ভি। এখন দেখো ভি কিন্তু অলরেডি ডি ডিটি অফ ওয়াই, সো আমি বলতেই পারি যে এ ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ডিভাইড বাই ডিটি স্কোয়ার ইন্টু ওয়াই। ওকে, সো এটাকে এইভাবে উচ্চারণ করা হয় না, উচ্চারণটা আমি তোমাদের বোঝার সুবিধার্থীভাবে করলাম। তো যারা ক্যালকুলাস করছো তাদের জন্য এটা খুব ইজি বোঝাটা, যারা ক্যালকুলাস করোনি তাদের জন্য এইভাবে ভাঙে করলাম। ওকে, সো দেখো তার মানে কি, তার মানে তোমাকে যদি কোনো রাশির যদি তোমাকে এর এক্সের মান বা ওয়াই এর একটা সমীকরণ দেওয়া থাকে, যেমন ধরো আমি বললাম যে এক্স ইজ ইকুয়াল টু এ কস ধরো ওমেগা টি, এটা হচ্ছে কি তার সরণ। এখন যদি তোমাকে বলে যে এই কোণাটা বা এই যে আমি যেটা রাশিটা দিছি, যার দিছি তার আমি বেগটা বের করতে যাচ্ছি, সো কী করবা, জাস্ট তুমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিবা। সো টি এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করে দাও, তুমি পাচ্ছ কি বেগ, অ্যান্ড তুমি বেগটা কী পাচ্ছ, সো এটা হবে কি মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি। ওকে, আবার তুমি যদি আর ত্বরণ বের করতে চাও সেটাও তুমি বের করতে পারো, কোনো সমস্যা নাই। তো দেখো ভাইয়া, আমরা যে এই অগ্রগামী তরঙ্গের সমীকরণটা শিখলাম সেটা কিন্তু অনেকটা এরকমই ছিল, বাট সেখানে কি সাইন ছিল। তো সাইন থাকলে কি হলো, সেটা তো টি এর একটা ফাংশন, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যেটা আমাদের পর্যাবৃত্ত বা হচ্ছে সরল সন্ধিত গতি সম্পন্ন কোণা যেটা ইকুয়েশন ছিল ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, সেটা কিন্তু শুধুমাত্র টি এর উপর ডিপেন্ড করতো, তার মানে ওটা হচ্ছে একটা টি এর ফাংশন। বাট যেটা আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ, সেটা হচ্ছে আমি যদি এই ফর্মটা লিখি ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন 2π/λ ইন্টু ভিডি মাইনাস এক্স, এখানে দেখো এখানে কিন্তু এটা টি এরও একটা ফাংশন আবার এক্সেরও একটা ফাংশন। সো এটাকে একটা এইভাবে লেখা যায় যে এটা ফাংশন অফ টি এবং ফাংশন অফ এক্স। ওকে, সো একটু আগে আমি যেটা দেখাইলাম তোমাকে ক্যালকুলাসের একটা ছোট্ট একটা ক্যালকুলেশন দেখাইলাম, সেটাতে কি প্রুফ হইলো ভাইয়া? সো দেখো আমরা যা কি জানি যে এইটা হচ্ছে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণ, এইটুকু, তাই না? এখন দেখো আমি তো বলতেই পারি এটাকে যদি আমি টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমি কি পাচ্ছি, তার বেগ পাচ্ছি ভি। এখন ভি কী আসবে দেখো, তুমি যদি এটা ফার্দার ক্যালকুলেশন করো, আশা করি তোমরা ডিফারেন্সিয়েশন পারো, তাই আমি ওটার ব্যাখ্যাটা যাচ্ছি না, ডিরেক্ট আমি বলতেছি ডিফারেন্সিয়েশন করে যদি এটা করো, সো তখন আসে কি দেখো যে ভি ইজ ইকুয়াল টু 2πv ডিভাইড বাই ল্যামডা ইন্টু এ কস 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। ওকে, তো এখন একটা মজার বিষয় দেখো ভাইয়া, ইকুয়েশনের বাম দিকে আছে কি ভি, ডান দিকেও আছে ভি, তার মানে কি ভিভি কেটে যায় না? সো ভিভি কেটে দাও, তাহলে তোমার থাকলো কি, তুমি কি প্রমাণ করতেছো ভাইয়া, তুমি ভি এর মানটা কিন্তু আনতেছিলা, এটা মানে কিন্তু ভি। ওকে, তার মানে আচ্ছা আমি পরের লাইনটা যদি এইভাবে লিখতাম তবে এরকম আসতো যে ভি ইজ ইকুয়াল টু 2π/v ল্যামডা, ওটাই লিখতেছি আবার এ কস 2π/λ ভিটি মাইনাস এক্স। তো দেখো ভি যদি কেটে যায় তুমি ভি এর মান কীভাবে বের করবা, আর তো ভি এর কোনো রাশি নাই,
সো এইখানেই তোমাদের সেই চমকটা ছিল যে এখানে তুমি ভিভি কেটে যদি দাও তুমি ভি এর মান পাচ্ছ কীভাবে, কিংবা তাহলে কি বলবা যে এইখানে এইভাবে ভি এর মান বের করা যায় না? অবশ্যই যায়, কেন যাবে না? কারণ থিওরিটিক্যালি প্রুফ করছি আমরা ভি এর মান এইভাবে বের করা যায় অ্যান্ড যাবেও। তাহলে আচ্ছা এইখানে তোমাদের জিনিসটা ক্লিয়ার করে দেই যে এই ভিটা যেটা ছিল সেটা ভিটা আসছে কিভাবে, সেটা হচ্ছে ডিডিটি অফ ওয়াই। তার মানে ওয়াইকে ডিফারেন্সিয়েট করে আমরা এই ভিটা পাইছি, আর এই ভিটা আমাদের সূত্রে ভি ছিল। এখন দেখো ওয়াই কী ছিল ভাইয়া, ওয়াই ছিল হচ্ছে তোমার মাধ্যমের যে কণাগুলো ছিল ওই কণাগুলো সরণ। এখন সরণ যার হয়েছে বেগ তো তারই পাবো, তাই না? তার মানে এই তুমি যে এই পাশে যে ওয়াইকে ডিফারেন্সিয়েট করে যে ভিটা পাইছো সেটা হচ্ছে তোমার ওই পয়েন্টটার বেগ বা হচ্ছে ওই কোণাটার বেগ। তাই এটা হচ্ছে যদি আমরা ধরি ওই কোণাটা হচ্ছে পি, তাহলে এটা হচ্ছে ভিপি, আর এই ভিটা হচ্ছে তোমার তরঙ্গের বেগ, সেটা হচ্ছে ভি। অ্যান্ড তোমাকে বলছিলাম তরঙ্গের বেগ কি সবসময় নির্দিষ্ট থাকে অ্যান্ড সেটা সমবেগ, সো এটা চেঞ্জ হয় না, সো এটা ভি, এটা হচ্ছে তরঙ্গের বেগ। বাট এই ভিটা যেটা পরে তুমি কণার ভি বলতেছি সেটা দেখো সেখানে হচ্ছে একটা টি একটা টার্ম আছে, তার মানে এইটা হচ্ছে টি এর একটা ফাংশন, মানে হচ্ছে এই ভিটা তোমার স্থির না, মানে এটা কি চেঞ্জ হইতে পারে, যে এটা ধরো এ এর ক্ষেত্রে একটা, পি এর ক্ষেত্রে একটা, কিউ এর ক্ষেত্রে আরেকটা, কিন্তু যে এই ভিটা আছে তরঙ্গের যে বেগটা সেটা কখনো চেঞ্জ হবে না। সো এখান থেকে তুমি বুঝতে পারতেছো যে যেটা চেঞ্জ হবে না সেটা কি তরঙ্গের বেগ, আর যেটা চেঞ্জ হবে সেটা কি কোণার বেগ। ওকে, সো এই জিনিসটা ক্লিয়ার রাখবা, এটাই অনেকের ঝামেলা করে। সো তোমরা অনেক সময় কনফিউজ হয়ে যাও যে ভাইয়া বেগ আমি বের করতে বলছেন, কোনটা বের করব, যে ওই ভিটা বের করব নাকি হচ্ছে ডিফারেন্সিয়েট করে বের করব, অ্যান্ড দুটার রেজাল্ট তো সম্পূর্ণ আলাদা আসে। সো আনসার কোনটা? তো এই আনসার হচ্ছে এটা ভাইয়া, তুমি ডিফারেন্সিয়েট করে যেই ভিটা পাচ্ছ সেটা হচ্ছে ওই কোণার বেগ, পার্টিকেল বলতে পারো। আর যেটা তুমি ডিফারেন্সিয়েট না করে ওই যেটা প্রথমে আমি বড় ম্যাথ করে দেখাইলাম যে ভিটা পাইছিলা সেটা হচ্ছে তরঙ্গের বেগ। ওকে, সো এই জিনিসটা গুলাইও না। তো এবার একটা জিনিস দেখো, যে তোমাকে যদি বলে একটা তরঙ্গের ম্যাক্সিমাম বেগ বের করতে, সো ম্যাক্সিমাম বেগ কি? সো দেখো এইটা কিন্তু ওই সরি তরঙ্গের বেগ না, এটা হচ্ছে কোণার বেগ। ওকে, সো কোণার একটা ম্যাক্সিমাম বেগ বের করতে বলছে। সো দেখো এটা কি, এই বেগটা হচ্ছে এই ফাংশনটার মধ্যেই থাকবে, এর বাইরে যেতে পারবে না। সো দেখো এই মানটা হাইয়েস্ট হবে কখন, যখন এই কজের এই পুরো টার্মটা মানটা হাইয়েস্ট হবে, কারণ বাকিগুলো তো চেঞ্জ হবে না, চেঞ্জ হলে কসের টার্মটাই চেঞ্জ হবে। সো কসের হাইয়েস্ট মান কত? +1, তার মানে আমি যদি এটা +1 ধরে নেই, যে মানটা পাচ্ছি সেটাই আমার ভি ম্যাক্সিমাম। সো আমি বলতেই পারি যে ভি ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু কি 2π ভি ডিভাইড বাই ল্যামডা ইন্টু এ। অ্যান্ড মনে রাখবা এই ভিটা কি, এটা হচ্ছে তরঙ্গের বেগ, তরঙ্গর বেগ, আর এই ভিটা হচ্ছে কি কোণার বেগ বা পার্টিকুলার বেগ। ওকে, সো ম্যাক্সিমামটা তুমি এভাবে বের করতে পারো। অ্যান্ড আরেকটা জিনিস বের করতে পারো, সেটা হচ্ছে 2π/t ইন্টু এ। সো এই দুটার যেটা ইচ্ছা তুমি ইউজ করতে পারো। তোমাকে যদি বলে যে একটা কোণার ম্যাক্সিমাম বেগ বের করো, তুমি উপরেরটা বা নিচেরটা যেটা ইচ্ছা বের করতে পারো দিয়ে। ওকে, এখন আসো যদি তোমাকে বলে যে একটা কোণার বা একটা পার্টিকুলার ত্বরণ বের করতে, কি করবা? সিম্পল ভাইয়া, জাস্ট আমি যে কোণার বেগটা আছে এটাকে ডিফারেন্সিয়েট করবো টি এর সাপেক্ষে। সো সেটা যদি আমি করি তাহলে আমি যদি এটা করি তাহলে এরকম আসবে। আচ্ছা, এটাকে আমি ডিরেক্ট লিখলাম, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এ। সো দেখো কি আসে, এটা ক্যালকুলেশন করলে এটা আসে হচ্ছে -2πv ডিভাইড বাই ল্যামডা হোল স্কোয়ার ইন্টু এ সাইন 2π/λ ইন্টু ভিটি মাইনাস এক্স। এখন দেখো ভাইয়া এই টার্মটা যেটা আছে সেটা কিন্তু চেনা চেনা লাগে, কেন? কারণ সেটা কি, সেটা হচ্ছে আমার যে ইকুয়েশন ছিল এটা ওয়াই, সেটাই। সো আমি এটাকে চেঞ্জ করে ওয়াই বলতে পারি। আবার দেখো 2πv/λ এটাকে আমি বলতে পারি কি ওমেগা, তার মানে আমি এটাকে টোটালটাকে যেহেতু স্কোয়ার ছিল সো বলতে পারি ওমেগা স্কোয়ার ওয়াই, আর এখানে যে মাইনাস ছিল সো মাইনাস। তার মানে কোনো একটা পার্টিকুলার ত্বরণ যদি জানতে চায় তুমি ডিফারেন্সিয়েট করে বের করতে পারো, অথবা তোমার যদি কৌণিক কম্পাঙ্ক সামহ বের করতে পারো সো ডিরেক্ট বলবা যে এর ত্বরণটা হচ্ছে -ওমেগা স্কোয়ার ওয়াই। ওকে, মোটামুটি অগ্রগামী তরঙ্গের এই টাইপের ম্যাথ আসে, অ্যান্ড যা কনসেপ্ট আছে এর মধ্যেই সীমাবদ্ধ, এর বাইরে তেমন কোনো কিছু নাই। আশা করি আমি সব কিছু ক্লিয়ার করে দিতে পারছি। অ্যান্ড তোমরা এই যে ভিডিওটা আমি যা কিছু দেখাইলাম এটা যদি মাথায় রাখতে পারো তাহলে তোমার অগ্রগামী তরঙ্গে তুমি আটকাবা না ইনশাআল্লাহ। আর এটা খুবই ইম্পর্টেন্ট টপিক বলছি, এটা এইচএসসি বলো বা তোমার অ্যাডমিশন বলো, দুই জায়গায় খুবই লাগে। সো ভালো করে দেখবা। অ্যান্ড তুমি থিওরি বুঝছো ঠিক আছে, বাট থিওরি বুঝে চুপচাপ বসে থাকলে হবে না, এই থিওরির উপর বেস করে তোমাকে প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে। তুমি যত ম্যাথ প্র্যাকটিস করবা তুমি তত ফাস্টার হিসাব করতে পারবা অ্যান্ড তত অ্যাকুরেটলি হিসাব করতে পারবা। তো কয়েকটা জিনিস যেটা বলছি সেটা মাথা রাখবা। তো এখন তরঙ্গের আরও বেশ কিছু কনফিউশন লাগার মতো জায়গা আছে, যেমন একটা দেখবা যে তুমি
তরঙ্গের যেই স্থির তরঙ্গের টপিকটা আছে ওইখানে দেখবা যে 2 রকম বইয়ে বা একাধিক বইয়ে ওইটার সলিউশনটা একাধিক রকম করছে। সো এই প্রবলেমটা তারাই ফেস করবা যারা হচ্ছে একটু যাদের টার্গেট মনে করো ভালো কোনো ভার্সিটি। সো তারা কি করো, তারা হচ্ছে একাধিক বই প্র্যাকটিস করো। সো একাধিক বই তোমরা যখন প্র্যাকটিস করবা তখন এই প্রবলেমটা আসবেই যে দেখবা যে একটা বই স্থির তরঙ্গের সলভ করছে একভাবে, আরেকটা বই করছে অন্যভাবে। সো কখন কোনটা করব বা দুইটাই সঠিক কিংবা সঠিক কোনটা বা এদের মধ্যে কি ভুল আছে, তো এই সব ক্লিয়ার করা হবে আমাদের স্থির তরঙ্গের টপিকে। এটা জাস্ট একটা তোমাকে কথা বলে রাখলাম। আর এগুলো ছাড়াও তোমাদের প্রতিটা চ্যাপ্টারে আমি যেসব টপিকে তোমাদের ক্লাস নেব, তো এরকম কনফিউশন লাগা জিনিসগুলো আমি তোমাকে দেখাই দেবো, দেন এগুলো সলভ করে দেবো ইনশাআল্লাহ। অ্যান্ড যদিও তোমাকে কনফিউশন লাগানো জিনিসগুলো দেখাও না দিই, বাট আমি তোমাগুলো তোমার ক্লিয়ার করে দেবো। তো এই কোর্সে ভর্তি হয়ে যাও। মনে রাখো 170টা ক্লাস পাচ্ছ মাত্র 1500 টাকায়। সো এই চান্সটা মিস করিও না। অ্যান্ড 22 তারিখের মধ্যে ভর্তি হলে তো একটা ডিসকাউন্ট আসেই। তো দেখা হচ্ছে তোমাদের রেগুলার ভিডিওতে। সো তখন তো আমরা এইভাবে র্যান্ডমলি টপিক দিব না, তখন তো আমরা সিরিয়ালি আঁকাবো। তো আশা করি তখন আরও স্মুথলি বুঝবা। তো আজকে এই পর্যন্তই। আমি তুষার শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।